গতকালই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে সেখানে আয়কর অফিসাররা তল্লাশি চালায় এবং পরবর্তী সময় আমরা দেখেছিলাম গতকালই কমিশনের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। এবার তৃণমূলের অভিযোগে সাফাই কমিশনের অভিষেকের হেলিকপ্টারে তল্লাশি রুটিন মাফিক দাবি এমনটাই কমিশন করছে এবং প্রত্যেক ডিএমএসপি কে নির্দেশ দেওয়া আছে এমনটাও দাবি কমিশনের। হেলিপ্যাড এয়ারপোর্টে তীক্ষ্ণ নজরদারির নির্দেশ আছে দাবি কমিশনের। আজ বেহালা ফ্লাইং ক্লাবে কমিশনের 3 প্রতিনিধি আজই বেহালা ফ্লাইং ক্লাব থেকে হলদিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদেরকে বলা হয়েছে যে আপনি গিয়ে ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন, কালকে একটা প্রবলেম হয়েছিল, আপনি ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকবেন বাইরে। না কেন সেটা আমি নিজে জানি না। প্রথমে আমাদের পুলিশ সাহেব একজন ছিলেন, উনি বলছিলেন ভিতরে যেতে, আমি তারপরে খবর নিলাম যে না ভিতরে যেতে হবে না, বাইরে দাঁড়িয়ে থাকুন। মূলত কি দেখার জন্য আপনারা এখানে দাঁড়িয়ে, মানে আমাদেরকে বলা হবে, হয়তো নির্দেশে আসেনি, যদি নির্দেশে আছে কিছু দেখতে হবে, দেখা যাবে। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে আয়কর তল্লাশিতে চড়া সুর মমতা বন্দ্যোপাধ্যায়ের। ফের কেন্দ্রীয় এজেন্সিকে রাজনৈতিক ব্যবহারের অভিযোগে সরব তৃণমূল সুপ্রিমো। আজকে গণতন্ত্রটাকে তো আপনারা জেলখানা তৈরি করে দিয়েছেন। ভারতবর্ষের গণতন্ত্রকে নিয়ে যে স্বৈরাচারী খেলা আপনারা করছেন, সবার দুয়ারে ইডি পাঠিয়ে দিচ্ছেন, সিবিআই পাঠিয়ে দিচ্ছেন, ইনকাম ট্যাক্স পাঠিয়ে দিচ্ছেন, এনআইএ পাঠিয়ে দিচ্ছেন। অভিষেকের কালকে একটা মিটিং এ যাওয়ার কথা ছিল, হেলিপ্যাডে চলে গিয়ে ইনকাম ট্যাক্স বাবুরা হেলিকপ্টারে নাকি সোনার টাকা নিয়ে আসছে। আমরা করি না, ওটা বিজেপিরা করে। তার কারণ ওরা বিএসএফ এর এতে আসে, ওরা সিআইএসএফ এর এতে আনে, এরা প্লেনে আনে। কোনোদিন কোনো পুলিশ সাহস হয়েছে তাদের গিয়ে চ্যালেঞ্জ করার? আর আমরা এসব নিয়ে ঘুরি না, আমাদের ঘোরবার প্রয়োজন মনে পড়ে না। গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে সেখানে তল্লাশি চলল, আর আজ রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি অভিযান। তামিলনাড়ুতে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী এবং তার কপ্টারেও তল্লাশি। নীলগিরিতে সেখানে প্রচারে গিয়েছিলেন রাহুল গান্ধী। রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি অভিযান। তামিলনাড়ুতে রাহুল গান্ধীর কপ্টারেও তল্লাশি অভিযান জারি। রাহুল গান্ধীর কপ্টারে তল্লাশি কমিশনের। নীলগিরিতে প্রচারে রাহুল গান্ধী এবং সেখানে তার কপ্টারেও তল্লাশি অভিযান চালানো হয়। এদিকে তোপ দেখেছে এই ঘটনায় অধীর রঞ্জন চৌধুরী। মোদী সহ সব বিজেপি নেতার কপ্টারেও কিন্তু তল্লাশি চালানো হোক। কি বললেন অধীর রঞ্জন চৌধুরী, শুনুন। করতেই পারে, হেলিকপ্টার চেক ইন থেকে মহা অপরাধ নয়। আমাদের গাড়িও চেক হয়। না রাহুল গান্ধী কেন, যে কোনো গান্ধীরই হতে পারে, মোদিরও করা উচিত বলে মনে করি। শুধু রাহুল গান্ধী কেন, দিল্লি থেকে এসছি, ট্রেনে ওঠার আগে ব্যাগ চেক হয়েছে, নামার পর চেক হয়েছে, রাস্তায় চেক হয়েছে, রানাঘাটে, কখনো মুর্শিদাবাদ জেলার বর্ডারে আমার ব্যাগও চেক হয়েছে। নির্বাচন কমিশন যদি মনে করে যে কোনো হেলিকপ্টার চেক করা দরকার, টাকা আছে, ড্রাগ আছে, মদ আছে, দেখে নিতে পারে। কিন্তু পাশাপাশি মোদী এবং বিজেপির হেলিকপ্টার সেগুলোকেও দেখা উচিত, একতরফা হওয়াটা উচিত না। বিজেপি নেতাদের কোনো কপ্টার কি চোখে পড়ে না কমিশনের? কটাক্ষ করলেন সুজন চক্রবর্তী। বিজেপির কোন নেতাদের গাড়ি ঘোড়া হেলিকপ্টার তো চোখে পড়ে না তাদের? ধোয়া তুলসী পাতা বিজেপি। রাজনৈতিক উদ্দেশ্য নিয়েই বিরোধীদের হেনস্থা করার মনোভাবে বিজেপি চলছে। রাহুল গান্ধী তার হেলিকপ্টার সেখানে রেড হচ্ছে, এটা হেনস্থা করার চেষ্টা। ভয় পাচ্ছে, বিরোধীদের ভয় পাচ্ছে বলে সরকার এটা ভয়ের বাতাবরণে এরকমের হেনস্থা করার চেষ্টা করছে। শ্রীরামপুরের পর এবার হাওড়াতেও রামনবমীর শোভাযাত্রায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিস্তারিত জানার চেষ্টা করব, আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি অর্ণব। অর্ণব, শর্ত সাপেক্ষেই অনুমতি দিল কলকাতা হাইকোর্ট, কি কি শর্ত দেওয়া হলো? বিগত বছরে 10 থেকে 12 হাজারের জমায়েত নিয়ে এই শোভাযাত্রা হতো, কিন্তু সেই জমায়েতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা নামিয়ে দিল কলকাতা হাইকোর্ট। 200 জনের জমায়েত নিয়ে এই রামনবমীর শোভাযাত্রা হাওড়ায় হবে। বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত শিবপুর কলেজের গেট নাম্বার 1 থেকে রামকৃষ্ণপুর ঘাট পর্যন্ত এই শোভাযাত্রা হবে। কোন রকম অস্ত্রশস্ত্র নিয়ে এই করা যাবে না, একটাই গাড়ি থাকবে এবং কোন রকম প্ররোচনামূলক বক্তব্য বা উস্কানিমূলক বক্তব্য ওই শোভাযাত্রা থেকে দেওয়া যাবে না। এর পাশাপাশি 200 জনের বেশি জমায়েত হবে না, এটা যাতে উদ্যোক্তারা আগে ভাগে প্রচার করে, সচেতনতা বাড়ায়
এবং প্রয়োজনে লিফটের ছাপায় সেই নির্দেশ দিয়েছে বিচারপতি জয় সেনগুপ্ত। এবং একই সঙ্গে এটা আসলে বিশ্ব হিন্দু পরিষদের এই শোভাযাত্রার অনুমতি শর্ত সাপেক্ষে, একই রকম শর্ত সাপেক্ষে অঞ্জলি পুত্রদের যে তরফে যে শোভাযাত্রা আয়োজন করা হয়েছে সেটা 17 তারিখ নয়, সেটা হবে 200 জনের জমায়েত নিয়ে 21 তারিখ এপ্রিল মাসের বিকেল 3টে থেকে সন্ধ্যে 6টার মধ্যে, একই রকম শর্ত রেখে। ধন্যবাদ অর্ণব। যে 200 জনকে নিয়েই মিছিল করতে পারা যাবে এবং ওই রুট, যে রুটটা আমরা চেয়েছিলাম সেই রুটটাই মহামান্য আদালত এবং বিচারপতি আমাদেরকে সেটাই পারমিট করেছেন। আমরা 17 তারিখে 3টে থেকে 6টা এই সময়সীমার ভেতর আমাদের মিছিল শুরু হবে বি কলেজের গেট থেকে এবং মিছিল শেষ হবে রামকৃষ্ণপুর ঘাটে। যে প্রস্তাবিত প্রথমের জায়গা এবং শেষের জায়গাটা যেটা আমরা দিয়েছিলাম সেটাই মেনে নিয়েছিলেন এবং সেটা অনুযায়ী আমরা আমাদের মিছিলটা করব। শতাব্দী রায়কে কাছে পেয়ে অভিযোগ ক্ষোভ গ্রামবাসীদের। সাঁইথিয়ার বাতাসপুরে প্রচারে বেরিয়েছিলেন এবং সেখানে গিয়েই তাকে কাছে পেয়ে ক্ষোভ জানালেন, অভিযোগ জানালেন গ্রামবাসীরা। এই গ্রামে কোনো কল ঠিক নাই পঞ্চায়েতে দেখছি, পঞ্চায়েতে মিস্ত্রি আসছে না, আবার জল দেখছি ভালো আমাদের বেশি তুমি সেখানে আমরা যত ডেভেলপ করে শুধু শহর বলতে গ্রাম বলতে আমরা বঞ্চিত ভোট দেয় না, অথচ গ্রামের লোক ভোট দিচ্ছিল। যত গ্রাম একটা অ্যাম্বুলেন্স দিলেন, একটা পদ বাঁচিয়ে দিয়ে দিলেন, ছেড়ে দিলেন। গ্রামের লোক রাস্তাতে জল পায় না, পানীয় জল পায় না। মেম্বার শুনুন, আমি বলি মেম্বার আমরা গ্রামে খেতে গিয়ে ভোট করি, ঠিক আছে? মেম্বার নিমন্ত্রণ করে যাচ্ছে, আসবে এখানকার, তাহলে আমাদের খেতে গিয়ে ভোট করি না, আমরা কি লাভ? আমাদের সঙ্গে ভালো ব্যবহার করলো, আমাদের সঙ্গে সবকিছু মানে ওরা করলো। এখন ভোট পড়িয়ে গেলে আমাদের না মুখে শুধোয় না, আরে কেমন আছি, তাহলে আর ভোট করতে মন হবে? মেম্বাররা 5 জন আছে, 5 জন খুব দুষ্ট লোক। গাড়ি ছেড়ে দেবো, গাড়ি আমার আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সুপ্রতিম। স্থানীয় গ্রামবাসীরা তারা সরাসরি পঞ্চায়েতের 5 জন সদস্যের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন মূলত, এবং দুষ্টু লোক বলেও আখ্যা দিলেন। কিন্তু বিষয়টা হচ্ছে তারা কি কোনো ব্যবস্থা নেয়নি? তারা যে অভিযোগ দিনের পর দিন জানিয়েছেন, দাবি তুলেছেন, পঞ্চায়েতের সদস্যরা বা পঞ্চায়েত প্রধান বা স্থানীয় পঞ্চায়েত কোনো ব্যবস্থা নিল না। একদম দেখো, সেটা হচ্ছে যে সাঁইথিয়ার বাতাসপুরে একটা যখন শতাব্দী রায় বীরভূমের তৃণমূলের প্রার্থী যখন যায়, তখনই কিন্তু তাকে ঘিরে গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়, বিভিন্ন ধরনের ক্ষোভ জানায় এবং পাশাপাশি তার কাছে বিভিন্ন রকম অভিযোগ জানায়। এবং পাশাপাশি যেটা বেশ কয়েকজন পঞ্চায়েতের লোক রয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ জানায়, এবং সেই বিক্ষোভের পরিমাণ এতটাই বেড়ে যায় তখন কিন্তু শতাব্দী রায়ের যে নিরাপত্তা রক্ষী তারা এটা গ্রামবাসীদের সরিয়ে দেয়। তবে তারা জানিয়েছে যে তারা কিন্তু শতাব্দী রায়কে কাছে পেয়ে তারা তাদের ক্ষোভ বিক্ষোভ জানিয়েছেন। যদিও শতাব্দী রায়কে ক্ষোভ বিক্ষোভ বলতে নারাজ, তিনি বলছেন যে আমাকে কাছে পেয়ে তারা তাদের যা যা সমস্যা সেগুলো বলেছেন। যদিও তারপরে কিন্তু শতাব্দী রায় সেই গ্রাম থেকে বেরিয়ে যান। ধন্যবাদ সুপ্রতিম। সেখানে আমরা যত ডেভেলপ করে শুধু শহর বলতে গ্রামে বাস করে, অথচ এই আমরা 40% লোক 40% লোক টাউনে বাস করে, গ্রামের লোকের ভোট দেয় বলে আপনি জিতেন, অথচ গ্রামগুলো বঞ্চিত, অথচ বুড়াচুর সাঁইথিয়া এগুলোকে আমরা ডেভেলপ করেন। আমাদের পানীয় জলের এখন গ্রামের এখন তো সুন্দর রাস্তা হয়নি। কাকে দাঁড় করেছিলেন? আমরা আবেদন জানাইলাম যে আমাদের দিদি আমাদের এইসব কাজ হয় না, আমাদের এইসব কাজের জন্য আমরা অভিযোগ করি। কি বললো উনি? ও বললে সব কিছু করে দেবো। ওরা কি বলছেন? দিদিকে আমরা ভালোবাসি, দিদিকে আমরা আবেদন করি। আমরা দিদির ওপরে একটা বিক্ষোভ নিচ্ছি যে আমাদের এই কাজ হয়নি বলে আমরা দিদিকে আবেদন জানাচ্ছি। এদিকে ফের অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান। মুর্শিদাবাদের বাসাবাড়ি গ্রামের ঘটনা আজ প্রচারে বেরিয়েছিলেন এবং তাকে আবারও গো ব্যাক স্লোগান। অধীরের গাড়ি লক্ষ্য করে এই স্লোগান দেওয়া হয়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধেই আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি প্রণব।
কারা এই গো ব্যাক স্লোগান দিল, কি জানা যাচ্ছে এবং অধীর রঞ্জন চৌধুরী ঠিক কি অভিযোগ সামনে আনছে? দেখো, প্রতিদিনের মতো আজকেও কিন্তু অধীর চৌধুরী গিয়েছিলেন তোমার শক্তিপুরের এলাকাতে, যার কথা ছিল সার্বিক চৌরিঘাটে, সেখানে একটি গন্ডগোল হয়েছে, সেই গন্ডগোল নিচে সরজমিনে খতিয়ে দেখা। সেই সময় যাওয়ার সময়তে তার রাস্তার মধ্যেই বেশ কিছু তৃণমূল সমর্থক তারা কিন্তু গো ব্যাক স্লোগান দিতে থাকে এবং সেখানে যে ঘটনা ঘটেছে তার জন্য প্রচ্ছন্ন মদত আছে বলেই কিন্তু এই অভিযোগ তুলে তারা গো ব্যাক স্লোগান দিতে থাকে। যেহেতু বিশাল পুলিশ বাহিনী ছিল এবং তার গাড়ি থামায়নি, গাড়ির সামনে তারা চলে আসে, কিন্তু গাড়ি পাশ দিয়ে আস্তে করে দিয়ে বেরিয়ে যায়। তবে অধীর চৌধুরী বলেছেন কিছু তৃণমূলের লোকজন আমার প্রচারে বিঘ্ন ঘটাবার জন্য এই ধরনের কাজ করছে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং ভোট যত এগিয়ে আসবে তৃণমূলের এই ধরনের কার্যকলাপ বৃদ্ধি পাবে এবং এই ধরনের কার্যক্রম করে যাবে। যদিও তিনি বলেছেন এই নিয়ে লিখিতভাবে অভিযোগ জানানো হয়েছে এবং যারা করছে তারা কিন্তু তৃণমূলের কিছু দুষ্কৃতি ছাড়া আর কিছু নাই। ধন্যবাদ প্রণব। जब हाथी चले बाजार तो कुत्ता भूखे हजार। গতকালই বিজেপির ইস্তেহার প্রকাশ, অর্থাৎ নববর্ষের দিনে ইস্তেহার প্রকাশ, আর এবার বিজেপির ইস্তেহারে চড়াশোর মমতার। উত্তরবঙ্গে ফের সিএ নিয়ে সরব তৃণমূল নেত্রী। আলিপুরদুয়ারের সভা থেকেই বিজেপিকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। एक दफे आप चाहते हैं बीजेपी दिल्ली से हट जाए, अगर नहीं जाता है तो जान लो कल जो मैनिफेस्टो ये लोग बनाया एनआरसी करके निकाल देगा। उन्होंने खुद होम मिनिस्टर ने कहा, इसका मतलब कोई नागरिक नहीं है, हम लोगों को कोई अधिकार नहीं है। क्या बोला? हम सबको लौट के देंगे। हम बोलो तुम लौट के क्यों देंगे? हम तुमको वोट में झटके देंगे, तुमको हिंदुस्तान में आने वाला नहीं है। জাতপাতের রাজনীতি করে তৃণমূল। সিএ কার্যকর হওয়ার পর থেকেই বিরোধিতা করছে তৃণমূল। দিনহাটার সভা থেকে তৃণমূলকে নিশানা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ভারতবর্ষে ওরা জাতপাতের রাজনীতি করে, সংখ্যালঘুদের ভয় দেখায়, সিএ এর বিরোধিতা করে। 1 মাসের বেশি হয়ে গেছে সিএ এতে কারোর নাগরিকত্ব যায়নি, তাই সংখ্যালঘুরাও মুখ ফিরিয়ে নিয়েছে তোলামূল থেকে। বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন উদয়ন গুহকে নিয়ে বিস্ফোরক দাবি শুভেন্দুর। 21-এর ভোটের আগে বিজেপিতে যোগ দিতে চেয়েছিলেন বলেই দাবি করলেন শুভেন্দু অধিকারী। দিনহাটার সভা থেকে এমনটাই দাবি তার। 21 সালে ভোটের আগে এই উদয়ন গুহ আমার হাত ধরেছিল বিজেপিতে যোগদান করবে বলে। 2021 ফেব্রুয়ারি মাস বিদায়ী সাংসদ সুনীল মণ্ডলের সল্টলেকের সরকারি ফ্ল্যাটে বলে দিয়ে গেলাম, অস্বীকার করতে পারেন করুন, উদয়ন গুহ আর বিশু এ দুজনের জন্য বিজেপির দরজা চিরদিনের জন্য বন্ধ থাকবে। আর এরপরই আমরা যোগাযোগ করেছিলাম উদয়ন গুহর সঙ্গে। তিনি আমাদের জানিয়েছেন একেবারে ভিত্তিহীন কথা বলছেন শুভেন্দু অধিকারী, আমল দিতে নারাজ, মূল্যহীন কথা। অর্থাৎ শুভেন্দু অধিকারীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে আর কি বললেন উদয়ন গুহ শুনুন। বলেছে আমি ওর হাত ধরে নাকি বিজেপিতে ঢুকতে চেয়েছিলাম। যে নিজে অন্যের পা ধরে বিজেপিতে ঢুকেছে তার হাত ধরতে যাবো কেন? আমি যদি বিজেপিতে যেতে চাইতাম তাহলে আমি সরাসরি বিজেপি নেতাদের সাথে যোগাযোগ করতাম। ওর মাধ্যমে বিজেপিতে যাওয়ার তো আমার কোনো দরকার ছিল না। আজকে বলতে হচ্ছে যে পায়ের তলায় মাটি নেই, বাজারে কোনো দাম নেই, সেই অবস্থায় ওর মস্তিষ্ক বিকৃতি হয়েছে, না হলে গাঁজা খেয়ে এসে মঞ্চে উঠেছে। ওর কথার কোনো মূল্য নেই সাধারণ মানুষের কাছে। ফের হুমকি বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের। চালাকাঠের পর ইন্স্যুরেন্স হুমকি জানার চেষ্টা করব। আমাদের সঙ্গে রয়েছে জিয়াউল। আবারও হুমকির সুর স্বপন মজুমদারের গলায়। কি বললেন এবার হুমকি দিয়ে?
দেখো গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে তিনি চেলা কাটের হুমকি দিয়েছিলেন, ভোট লুট করতে আসলে তিনি চেলা কাট দিয়ে মারধর হবে এমনটাই হুমকি দিয়ে রেখেছিলেন। এবারে আবার সেই অশোকনগরে তিনি ভোট প্রচারে এসেছিলেন, সেই সময় তিনি স্পষ্ট করে জানান যে যারা ভোট লুট করতে এসছে, পঞ্চায়েতে ভোট লুট করেছে এবং যারা বিধানসভায় লুট করেছে, ভোটের সময় যারা অশান্তি করেছে, তারা যদি আবার সেই ভোট লুট করতে আসে, তাহলে যারা লুট করতে আসবে, যারা যে সমস্ত দুষ্কৃতীরা আসবে, তাদেরকে ইন্স্যুরেন্স করে রাখার হুমকি দিলেন। অর্থাৎ তারা যাতে চিকিৎসা বা পরিষেবা, অর্থাৎ তারা হাসপাতালে ভর্তি হবে তার জন্য ইন্স্যুরেন্স করে রাখে, এমনই হুমকি দিয়ে রাখলেন। অর্থাৎ চেলা কাটের পরে তিনি আবার ইন্স্যুরেন্স হুমকি, তার কারণ ভোটের সময় বিভিন্ন সময় দেখা গেছে ভোট লুটের কথা তিনি এর আগেও কিন্তু বনগাঁয় যখন বিধানসভায় লড়েছিলেন তখনও সেই সময় তিনি বিভিন্ন হুমকি দিয়ে রেখেছিলেন এবং এবারেও কিন্তু এই লোকসভা ভোটেও কিন্তু পরপর তিনি হুমকি দিয়ে রাখছেন যারা ভোট লুট করতে আসবে কাউকে ছাড়া হবে না। কখনো চেলা কাটের হুমকি, কখনো ইন্স্যুরেন্সের হুমকি দিয়ে রাখলেন বারাসতের বিজেপি প্রার্থী স্বপন মিত্র। অন্যদিকে শাসক দলের স্পষ্ট দাবি যে এই ধরনের হুমকি বা গরম বক্তব্য রেখে কখনো মিডিয়ায় সংবাদ মাধ্যমে এসে তিনি প্রচার পাওয়ার জন্য এই ধরনের বক্তব্য রাখছেন, এমনটা জানালেন তৃণমূলের পক্ষ থেকে। ধন্যবাদ জিয়াউল। এটা পঞ্চায়েত নির্বাচন না, এটা লোকসভা নির্বাচন, আর এটা পুলিশকে দিয়ে ভোটটা হবে না, এটা সেন্ট্রাল ফোর্স থাকবে। আর যারা ভাবছে আমরা বিগত দিনে এইসব করে পার পেয়ে গেছি, তাদের উদ্দেশ্যে বলবো ইন্স্যুরেন্সটা করিয়ে আসবেন। এবার ভোট লুট করার রাজনীতিতে তৃণমূল বিশ্বাস করে না এবং এটা বাংলার কালচার নয়, এটা বিহার কিংবা ইউপির কালচার। উনি যদি ভাবে বারাসাতে এসে হাওয়া গরম করবেন, এটা কিন্তু বনগা নয়, আর উনি বারাসাতের মানুষ নয়, উনি 18 মাসের একজন জেলখাটা আসামি। ওনাকে আমি খুব স্পষ্ট করে বলতে চাই, 1 জুন বারাসাতের মানুষ তৈরি হয়ে রয়েছে, 2 লক্ষ ভোটে আপনাকে হারতে হবে। জেল হেফাজতে শেখ শাহজাহান, 14 দিনের জেল হেফাজতে শাহজাহান, জেল হেফাজতের নির্দেশ ব্যাংশাল আদালতের। 14 দিনের জেল হেফাজতের নির্দেশ ব্যাংশাল কোর্টে, 14 দিনের জেল হেফাজতে শেখ শাহজাহান। যতক্ষণ পর্যন্ত না পিটিশনে কমপ্লেন ফাইল করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত ওকে প্রত্যেক 14 ডেজ অন্তর প্রোডাকশন করতে হবে, ভার্চুয়াল মোডেই হোক আর ফিজিক্যাল মোডেই হোক প্রোডাকশন করতে হবে। সো দিস ইজ নাথিং বাট সিম্পলি ফর্মালিটি। সেই ফর্মালিটি অনুযায়ী আজকে ইডি স্পেশাল কোর্টে প্রোডাকশন করেছিলেন ইডি আধিকারিক। আজকে তো আমরা জামিনের দরখাস্ত করিনি, ওনারা 14 দিন জুডিশিয়াল কাস্টডি চেয়েছিলেন। আমরা যদি জামিনের দরখাস্ত না করি তাহলে যা হওয়ার তাই হবে।